শুরু করে দিলে যে আমাদের কোর্সের নাম কি ছিল? Power system protection and switchgear. তাই তো? তার মানে এখানে নিশ্চয়ই আমরা পাওয়ার সিস্টেমের প্রোটেকশন স্কিম নিয়ে কাজ করতে কথা বলবো আর কি সুইচ গিয়ার নিয়ে কথা বলবো। কথা হলো প্রথম কথা হলো আমি আবার শর্টলি রিভিউ করে দিচ্ছি ব্রিফলি। সুইচ গিয়ার কি জিনিস? সুইচ গিয়ার স্যার যেখানে সুইচিং, প্রোটেক্টিং এবং ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। সুইচ গিয়ার হলো সুইচিং পারপাসে, প্রোটেকশন পারপাসে আমরা যেই ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করি সবগুলোকে কালেক্টিভলি কি বলা হয়? সুইচ গিয়ার। দুইটা ঘটনা হতে পারে, একটা কি বললাম সুইচিং আর হলো প্রোটেকশন। প্রোটেকশন তো বুঝতেছেন আপনারা, যে কোনো ধরনের ফল্ট হলে সেটা ক্লিয়ার করতে পারে যেটা হোক। বা সুইচিং জিনিসটা কি? ধরেন আপনি লাইন একটা লাইন ধরেন আপনি কানেক্ট করবেন, ডিসকানেক্ট করবেন, একটা পাওয়ার স্টেশনের সাথে একটা লাইন কি বলে ফিডার কানেক্ট করবেন বা ডিসকানেক্ট করবেন, তাই তো? বা কারেন্ট এই ধরেন একটা লাইন দিবেন অথবা একটা লাইন দিবেন না, আলটিমেটলি কি করা আছে? সুইচিং করা লাগতেছে, একটা জায়গায় সুইচিং করা লাগতেছে। এইসব সুইচিং এবং প্রোটেকশনের জন্য যেই ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয় সেটাকে মানে কালেক্টিভলি কি বলা হয়? সেটা সুইচ গিয়ার। সুইচ গিয়ার হলো সুইচিং এন্ড প্রোটেকশন ইকুইপমেন্ট। সেটা কি হতে পারে? ধরেন ফিউজ, সার্কিট ব্রেকার, সুইচ, আইসোলেটর, রিলে, কন্ট্রোল প্যানেল, লাইটিং অ্যারেস্টার, সিটিপিটি, যাই হোক মানে ওভারঅল পুরো প্রোটেকশন সিস্টেমের জন্য আর কি সুইচিং সিস্টেমের জন্য যা যা ইকুইপমেন্ট লাগবে সেগুলোকে আমরা কি বলবো? সুইচ গিয়ার। ওকে, দেন আমাদের কি ছিল? সুইচার। সুইচার কি জিনিস? এই যে সুইচ গিয়ারের যে ইকুইপমেন্টগুলো যেখানে ইনস্টল করা থাকে সেগুলো সেটা কি বলা হয়? সুইচার। সুইচের একটা কোথা হইতে পারে, যেমন সাবস্টেশন হতে পারে। আমাদের সাবস্টেশন থেকে আমাদের সব উৎপন্ন করা হচ্ছে বা সুইচিং এটা করা হচ্ছে, তাই না? বা ওখানে প্রোডাকশন স্কিমটা দেওয়া আছে, একটা লাইনে ফল্ট হলে সেটা কিভাবে ক্লিয়ার করবে বা কোথায় ফল্ট হচ্ছে সেটা কিভাবে আপনার লোকেশনটা কিভাবে ট্র্যাক করবে, তাই তো? তাহলে যেইখানটাতে আমাদের সুইচিং বা সুইচ গিয়ার ইকুইপমেন্টগুলো আমাদের কি ইনস্টল করা থাকে সেটা কি বলা হয়? সুইচার। একটা উদাহরণ কি আমাদের? সাবস্টেশন, ইলেকট্রিক্যাল পাওয়ার সাবস্টেশন, তাই তো? আমি সবভাবে দেখাচ্ছি, রিকোয়ারমেন্ট আর রাস্তার সামনে ডিটেইলসে আলোচনা করেছি। তারপর আমরা কিছু ইকুইপমেন্ট দেখবো। যেমন সুইচ আমরা সবাই জানি নরমাল সুইচ আমাদের অন অথবা অফ। অন মানে হলো সে আসলে কারেন্টটা মধ্যে ফ্লো করতে দেয়, আর অফ মানে হলো ওপেন সার্কিটের মধ্যে কাজ করে আর কি কারেন্ট ফ্লো করে, তাই তো? ওকে, তারপর আমরা দেখেছি কি সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার কি জিনিস? সেম সুইচ গিয়ারের মতো। সুইচ গিয়ার মতো না, সুইচ গিয়ার দিতে সার্কিট হচ্ছে সুইচ গিয়ার, এইটা মানে একটা কমন সুইচ গিয়ার, একটা কমন না, যত ইকুইপমেন্ট সবগুলোকে কালেক্টিভলি সুইচ গিয়ার বলা হয়, তাই তো? সার্কিট ব্রেকার কি জিনিস? এটা সুইচিং এন্ড প্রোটেকশন দেয়। হ্যাঁ, এটা প্রোটেকশন ডিভাইস। সুইচিং এন্ড প্রোটেকশন ডিভাইস। এটা দুইটা ফাংশন আছে। দুইটা ফাংশন না হলে এটা কি থাকবে বলতে পারবো? একটাও না। একটা হলো এই নরমাল কন্ডিশনে সুইচের মতো কাজ করবে, বুঝছেন? যে আমরা কি করতে ম্যানুয়ালি কি করে ওটাকে ম্যানুয়ালি অন অফ করতে পারি, এটা সুইচের মতো কাজ করতে পারি, ম্যানুয়াল অটো দুইটা সিস্টেমে কাজ করতে পারে। হ্যাঁ, তাই তো? আর যদি কি হতে পারে, যদি অ্যাবনর্মাল কন্ডিশনে সেটা কি করবে? প্রোটেকশন হিসেবে কাজ করবে, অটোমেটিক অপারেটর ও নিজেই পড়ে যাবে অথবা পড়ে যায়। তাহলে কি স্লাইডে কি বলছে? সুইচিং ডিউরিং নরমাল অপারেটিং কন্ডিশন ফর অপারেশন এন্ড মেইনটেনেন্স। ধরো আমরা কোনো লাইন মেইনটেনেন্স করার প্রয়োজন অথবা ওই লাইনটাকে আমরা পুরোভাবে অফ করতে যাচ্ছি, তাহলে সেটা তখন আমরা ম্যানুয়ালি অন অফ করতে পারি। একটা পার্টিকুলার রুমের যদি আমরা লাইন অফ করতে চাই তাহলে ওটা ওই রুমটা ওটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা সুইচ অফ করতেছে না মানে এটা কাজ করতেছে। কিন্তু যদি আমরা অ্যাবনর্মাল কন্ডিশন হবে, কোনো একটা ফল্ট কন্ডিশন হবে, অটোমেটিক সে অটোমেটিক্যালি হচ্ছে ডিসকানেক্ট করতেছে। একই সাথে সে আমার নরমাল কন্ডিশনে সুইচিং পারপাসটা দিচ্ছে, সাথে সাথে সার্কিট ব্রেকার আমাদের কি করছে? প্রোটেকশন দিচ্ছে, তাই না? ওকে, তাই তো? বুঝলাম তো সার্কিট ব্রেকার কি করতেছে আসলে? তো সার্কিট ব্রেকার মূলত হয় যে আপনার সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার হতে পারে, সিঙ্গেল সার্কিট ব্রেকার যেটার মধ্যে একটা ফেজ কানেক্টেড থাকে, অথবা হয়তো ট্রিপল ফোর সার্কিট ব্রেকার বা তিনটা ফেজ কানেক্টেড থাকতে পারে। তারপর বলছিলাম আইসোলেটর। আইসোলেটর কি জিনিস? আইসোলেশন করে দেওয়া। যখন করোনা হলো তখন সবাইকে আইসোলেশন নিয়ে চলে গেছে, মানে কি বন্ধ করে দেওয়া। আইসোলেশন মানে কি? পরে পৃথক করে দেওয়া, তাই না? আইসোলেটর করবে কি? পৃথক করবে। পৃথক করবে কাকে কোথা থেকে পৃথক করবে? আপনার হচ্ছে যে স্যার এগুলো তো আমার লাইনে বেশি থাকে বা ডিস্ট্রিবিউশনে আছে,
যে যে হচ্ছে লাইনটাতে সোর্স আপনার থেকে লোডকে পৃথক করেছে। হ্যাঁ ধরেন আপনি এক জেনারেটর স্টেশন আছে ওখান থেকে আমি একটা ফিডারকে না নোংর অবস্থা সে কি করবে? হ্যাঁ স্যার ওখানে এই সিস্টেমের আছে স্যার আমি দেখছি যে ওখান থেকে করে ধরেন একটা জেনারেশন স্টেশন আছে ওখান থেকে আমি একটা ফিডারকে স্ক্যান করে দেব কিন্তু এখানে একটা কন্ডিশন আছে আইসোলেটর কিন্তু সবসময় কাজ করবে কোন কন্ডিশনে লোড কন্ডিশন লোডের কন্ডিশনে কাজ করলে চলে যাবে। লোড কন্ডিশন কি লোড কন্ডিশন কি স্যার লোড অবস্থায় লোড মানে হলো প্রথম কথা হলো ধরেন আপনি এই পুরা এইটাকে আপনি ধরেন এই পুরো বিল্ডিংটাকে ধরেন একটা জেনারেশন স্টেশন কারণ এই রুমটার একটা ফিডার লাইন আছে ধরেন এই রুমটার লাইনটা কি করবে আপনি এই জেনারেশন স্টেশন থেকে ডিসকানেক্ট করতে যাচ্ছেন আইসোলেটরের মাধ্যমে তাহলে প্রথম কি করতে হবে প্রথম করতে হবে এই রুমে যত লোড আছে লাইট আছে সব আগে অফ করতে হবে। অফ করতে হবে লোড বানাইতে হবে দেন আইসোলেটরটা অন করে তাহলে কি করতে হবে ডিসকানেক্ট করে দিতে হবে কিন্তু না কিন্তু আপনি এখানে লোড চালাচ্ছেন এই অবস্থায় আইসোলেটর দিয়ে ডিসকানেক্ট করবেন তা হবে না। বুঝতে পারছেন এই আইসোলেটর অপারেট করার প্রথম কন্ডিশন কি এটা কি ধরনের ডিভাইস কি হিসেবে কোন কাজ করবে এটা নোংর অবস্থায় লোড লোড অবস্থায় অবস্থায় কাজ করবে। করতে হবে এটা ম্যানুয়ালি কাজ করে না স্যার। হ্যাঁ ম্যানুয়ালি ম্যানুয়ালি তার মানে এটা অটো কাজ করবে না আপনি আগে লোডটাকে নো লোড করবেন হ্যাঁ, তারপরে? দেন আইসোলেটরটাকে অন করবেন দেন সে কাজ করবে ম্যানুয়ালি বুঝতে পেরেছেন প্রথম কন্ডিশনটা হলো এটা লোড করতে হবে আগে সব লোড অফ করতে হবে ওই লাইনে যে লাইনটাকে আপনি আইসোলেট করতে যাচ্ছেন আগে লোড করতে হবে দেন আইসোলেটরকে কভার করে দিতে পারবেন হ্যাঁ? কিন্তু আমার কথা হলো আইসোলেটর যদি লোড অবস্থায় কারণ কাজ করতো অপশন থেকে স্যার ইকুইপমেন্টের ব্যাপারে বলে গিয়ে সরকার এই দিচ্ছে এখন সরকার হবে। স্যার যখন এটাকে আমি লোড অবস্থায় যদি আমি স্যার ওটা অনই করে স্যার অন করে তখন স্যার অনেক ভোল্টেজ উৎপন্ন হবে ওই জায়গায়। দেখেন আমি কথা বুঝি ধরেন স্যার এটা সেফটির জন্য সব এটা মনে রাখবেন আইসোলেটরে কিন্তু আমাদের যখন ধরেন আমরা আইসোলেটর সুইচের মতো তো মানে এইখানে আপনি অনেক ধরেন হাই ভোল্টেজ লাইন ধরেন 11 কেভি লাইন তাই না তো এটা যদি কোনোভাবে আপনি কি করেন আইসোলেট করতে চেষ্টা করেন তো হঠাৎ করে কি হবে স্পার্ক এই লাইনটাতে কি হবে বলুন তো এই লাইনটাতে 11 কেভি ছিল সেই 11 কেভি কন্ট্রোল করতেছিল হঠাৎ করে এটা কি হচ্ছে বলুন তো ডিসকানেক্ট হচ্ছে কারেন্ট 11 কেভি থেকে কোথায় চলে যাচ্ছে ভোল্টেজ জিরো এটা কত সেকেন্ডে ঘটেছে খুব ন্যানো সেকেন্ডে বা মিলি সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটছে হিউজ অ্যামাউন্ট কারেন্ট ওই সময়ের মধ্যে কি হচ্ছে ড্রপ করতেছে অনেক বেশি তাই না অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে মানে খুব কম সময়ের মধ্যে তাহলে আপনার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো দিতে পারবে এটা দিতে পারবে না আরেকটা কথা হলো যখন এই যে আপনি আইসোলেটরটা অন করতে করবেন এখানে একটা স্পার্ক কিন্তু তৈরি হবে কিন্তু হাই ভোল্টেজ থেকে জিরোতে নিয়ে যাচ্ছে এখানে কি হবে আপনার এয়ার যেটা আছে এয়ার ব্রেকডাউন করবে আর সেখানে কি স্পার্ক দেখতে হবে দেখবেন আগুনের ফুলকিও দেখতে পাচ্ছেন কিন্তু এই আইসোলেটরে এই আগুনটা নিভানোর জন্য কোনো ব্যবস্থা থাকে না যে সার্কিট ব্রেকারের মধ্যে থাকে কোনো প্রোটেকশন থাকে না সার্কিট ব্রেকারের ভিতরে যদি কোনো মানে স্পার্ক তৈরি হয় সে কিন্তু ওই এটাকে এক্সটিংগুইশ করার জন্য একটা মিডিয়াম থাকে যেটা ওই আগুনটাকে বা নিভিয়ে দিতে পারে স্পার্কটাকে কি করে নিভিয়ে দিতে পারে কিন্তু আইসোলেটরে কিন্তু সেই ব্যবস্থাটা নাই বুঝতে পেরেছেন তার মানে আইসোলেটরকে অপারেট করতে গেলে প্রথম কি করতে হবে নোট করতে হবে নোট করে নিতে হবে না হলে স্পার্কিং এর সমস্যাটা আছে প্লাস ইকুইপমেন্টগুলো সব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই তো মানে এটা হলো আইসোলেটর মোর এখন আইসোলেটর একটা নোলোড ডিভাইস আচ্ছা দেখেন আইসোলেটর একটা দেখানো হয়েছিল যে ধরেন আপনার একটা ট্রান্সমিশন আছে এই পাশে জেনারেটর ইউনিট আছে এখানে ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছেন তাহলে কি করবেন এখানে আইসোলেটর লাগাই দেন আইসোলেটর বা ডিসকানেক্ট করতে চান এইটাকে ডিসকানেক্ট করতে চান কি করবেন জাস্ট আইসোলেটরটা কি করে দিবেন ওপেন করে দিবেন তাহলে এই সাইডে ডিসকানেক্ট হয়ে গেল বুঝতে পেরেছি এটা আর কি দেখানো হয়েছিল এরপর ছিল লোড ব্রেক সুইচ লোড ব্রেক সুইচ কি লোড ব্রেক সুইচ হলো আমাদের সুইচ এবং আইসোলেটরের একসাথে কম্বাইন্ড তাই তো তাহলে লোড ব্রেক সুইচ হলো আমাদের যেটা কিনা আমাদের আইসোলেটর বলুন আইসোলেটর কি করতে হবে লোড অবস্থা বন্ধ করতে পারে এটা লোড অবস্থাতে কাজ কিন্তু এটা লোড অবস্থাতেও লোডটাকে ডিসকানেক্ট করতে পারে সমস্যাটা হয় না এখানে আইসোলেটরের কি অসুবিধা বললাম বলেন ওটা কি করতে হবে প্রথমে লোডে করে নিতে হবে তাই তো কিন্তু যদি লোড ব্রেক সুইচ ইউজ করি লোড কন্ডিশনেও ডিসকানেক্ট করতে পারবে এটাকে আর এটা কম্পারেটিভলি আইসোলেটর বা সুইচিং ফিচার থেকে বেশি পরিমাণ কারেন্ট হ্যান্ডেল করতে পারে বুঝতে পেরেছি আইসোলেটর আর লোড ব্রেক সুইচের পার্থক্য বুঝতে পেরেছি কি বলেন তো আইসোলেটর হচ্ছে নো লোডে কাজ করে। নো লোডে কাজ করে আর লোড ব্রেক আর লোড অবস্থায় কাজ করতে পারবে ঠিক আছে ওকে
সেটা কম্বাইন্ড সুইচের মতো কাজ করে এজন্য লোড অবস্থা ধরুন আপনার এরকম একটা পাওয়ার সিস্টেম আছে, সেখানে একটা আপনি লোড দিচ্ছেন, কারেন্ট করছে। এখন লোড অবস্থাতে আপনি কি করতে যাচ্ছেন, এটাকে ডিসকানেক্ট ডিসকানেক্ট করতে যাচ্ছেন, তাহলে এটা কি দিয়ে করতে হবে? লোড বেস সুইচ। আইসোলেটর দিয়ে কি করতে পারতেন না, সমস্যাটা হইতো কেমন? আর্থিং সুইচ, আর্থিং সুইচের কাজ কি? পুরো লোডটাকে আর্থিং করে দেয়। না, ডিসচার্জ না। ধরেন আপনি লিগেল রুল সেফটি সার্ভিস যদি বলি, আপনি ধরেন একটা ট্রান্সমিশন লাইন আছে, আমি লাস্ট টাইম বুঝেছিলাম, ধরেন একটা লাইন আছে এরকম, আর ধরেন ট্রান্সমিশন হচ্ছে এরকম, ধরেন ট্রান্সমিশন লাইন আমি করলাম, লাইন টানলাম, ধরেন আপনি এটা থেকে পরবর্তীতে আর ডিস্ট্রিবিউশন হচ্ছে, সামহাও ধরেন আমি এই ডিস্ট্রিবিউশন লাইনগুলো ডিসকানেক্ট করে দিলাম, বা এখন ডিসকানেক্ট করলাম, মানে এখন কোনো কারেন্ট নাই, মানে এটাকে ডিসকানেক্ট করে দিলাম, কিন্তু সব কারেন্ট তো আর জিরো হয়ে যায়নি, না স্যার, কিছু চার্জ ওখানে রয়ে গেছে। আপনি যদি নর্মালি বুঝেন, ধরেন আপনার কাছে একটা পানির পাইপ আছে, পানি পাইপ থেকে যদি আপনি নর্মালি ধরেন কল ছেড়ে পানিটা কি করেন, বের করে নেন, তারপরে দেখবেন এর নিচে কি হয়, পানি থাকে হালকা পরিমাণ পানি থেকে যায়, কিন্তু সেটা পরিমাণ কিন্তু কম না। এখন কোনো কারণে যদি মেইনটেনেন্স করতে গিয়ে কোনো একটা অপারেটর ওইখানে ওটাকে কাজ করে, তাহলে সে কিন্তু অনেক হাই ভোল্টেজ চক্কর করতে পারে না, তাই তো? তাহলে কি করতে হবে, কোনো মেইনটেনেন্স করার জন্য ফার্স্ট কি করতে হবে? প্রথমে ওই চার্জগুলো ছিল, যে চার্জ এক্সট্রা চার্জগুলো যেগুলো জমা ছিল, সেগুলো কি করতে হবে, আগে করতে ডিসচার্জ করে বলতে হবে, তাই তো? ছিল কারণ যদি একটা পাইপ থাকে, আমাদের পাইপটা যদি আমরা কি করি, একটু ঢালু করে দেই, তাহলে কি হবে, পানিগুলো পড়ে যেত। সেম ভাবে সবগুলো পানি পড়ে যাবে, ডিসচার্জ যদি আবার এটা কি করে চিন্তা করি, যে এখানে ট্রান্সমিশনের আমাদের চার্জগুলো জমা ছিল, এটা কিন্তু কোনোভাবে আমরা আর্থিং যেতে পারি, চার্জগুলো তাহলে কি হয়ে যাবে, একটা ডিসচার্জ হয়ে যাবে, তাই তো? এটা কার মাধ্যমে করা হয়, এটা বলে আর্থিং সুইচ, আর্থ সুইচের মাধ্যমে, বুঝতে পেরেছি? তাহলে আর্থ সুইচ কখন আসলে কাজ করে বলেন তো? স্যার যখন লোড থাকবে না তখন, যখন লোড থাকতেছে না, তাই না? যখন ওটা আসলে অলরেডি ডিসকানেক্টেড, এর পরবর্তী দিনে আমরা আর্থ সুইচে কাজ করাচ্ছি, তারপরে ডিসচার্জ করতেছি, তাই না? তাই তো? স্যার লোড না থাকার পরেও যদি সামান্য পরিমাণ চার্জ থেকে যায়, ডিসচার্জ ডিসচার্জ করার জন্য আর্থ সুইচ করি। এখন ধর কোনো কারণে যদি আমরা লোড কানেকশন দিতে যাচ্ছি, এখন আমরা কি করবো, আর্থ সুইচে কানেকশন রাখবো নাকি ওপেন করবো? ডিসকানেক্ট করতে হবে। এখন যদি লোড অবস্থায় যদি আর্থ সুইচটা কানেক্টেড থাকে কোনোভাবে, কি হবে, লোডের যে কারেন্ট দিতে ছিল সব তো কারেন্ট গ্রাউন্ডে চলে যাবে। আগে কার্সি ডিসকানেক্ট করে তারপরে সংযোগ তার মানে কি বুঝছে, আমার কথা কি বুঝতে পারলে, বুঝতে পারছেন? যেমন ধরুন লোড আমরা চলতেছে, এখন যদি আমরা কোনোভাবে আর্থ সুইচটা অন করে, তাহলে কি হবে, কারেন্ট না ছিল, লোডটা জোরে লাগে সব কারেন্ট চলে যাবে, আর্থ কোন কাজ করতে হবে তখন, লোড নাই, ডিসকানেক্ট বুঝলাম? এই ছিল আপনার আর্থ সুইচের ঘটনা। আচ্ছা, তারপর ছিল আমাদের ইন্টারলকিং বিটুইন সার্কিট ব্রেকার, আইসোলেটর আর আর্থ সুইচ। আমি লাস্ট ক্লাসটা একটু রিপিট করতেছি। ইন্টারলকিং মানে কি? ইন্টারলকিং মানে হলো একটার কাজ শেষ হওয়ার পরে যাতে পরবর্তী আরেকটা কাজ শুরু হবে, মানে একটার কাজ আরেকটা কাজ কি করে প্রভাবিত করে, বুঝতে পেরেছি? ইন্টারলক, একটা একটা ইন্টারলক, মানে ফার্স্ট এটা হবে, দেন এটা হবে, দেন এটা হবে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ, মানে একটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা হবে, একটা শেষ হলে তারপর আরেকটা হবে, এটা কি বলছে আমরা ইন্টারলক। তাহলে এখন আমরা সার্কিট ব্রেকার, আইসোলেটর এবং আর্থ সুইচ কিভাবে ইন্টারলকিং হিসেবে কাজ করে দেবে? ধরেন সার্কিট ব্রেকার আমরা কি করতেছে বলেন তো, প্রোটেকশন দিচ্ছি, তাই না? নরমাল কন্ডিশনে কি সুইচের মধ্যে কাজ করতেছে, আর অ্যাবনর্মাল কন্ডিশনে কিসের মধ্যে কাজ করতেছে, বা ফল্ট কন্ডিশনে কিসের মধ্যে কাজ করতেছে, প্রোটেকশন হিসেবে কাজ করতেছে। আইসোলেটর কিসের কাজ করাইতেছি, লাইনটাকে ডিসকানেক্ট করার জন্য। আর্থ সুইচের কোনো কাজ করাইতেছি না, প্রোটেকশন স্কিমে, কিন্তু এটা কি লোড অবস্থায় যাতে যে চার্জটা জমা থাকে এক্সট্রা চার্জ, সেটা যেন আমরা ডিসচার্জ করে দেব, তাই তো? এখন আমার প্রশ্ন হলো, ধরেন একটা লাইন আপনি কানেকশন দিলেন, তখন কোনটার উপর কোনটা অপারেট করতে হবে? আগে সার্কিট ব্রেকার অন করবেন, আইসোলেটর অন করবেন, নাকি আর্থ সুইচ অন করবেন? এই জানার প্রয়োজন না? আর্থ সুইচ আগে ডিসকানেক্ট করা লাগবে। স্যার আগে হচ্ছে আমরা লাইন দেওয়ার আগে আমরা যে আর সুইচটা কানেক্ট ছিল ওটা আমরা ডিসকানেক্ট করে দেব, তারপর আমরা লাইন দেব। হ্যাঁ, সেটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, কিভাবে বুঝে করেন, চিন্তা ভাবনা করেন। আপনি তো ডিসিশন দিচ্ছেন, কিন্তু এটা বুঝে ডিসিশন দেওয়া হবে, ঠিক আছে? জি, প্রত্যেকটা ডিসিশনের লজিক থাকে, তাই না? তো আপনি একটা লজিক্যাল ডিসিশনটা নেন, আপনি কোন থেকে শুরু করতে চান, আপনি কি করতে চান বলেন? আপনি লাইনটা ডিসকানেক্ট করবেন না কানেক্ট করতে চান বলেন, আমি সেখান থেকে বুঝাবো। স্যার আগে হচ্ছে যদি ডিসকানেক্ট করতে চাই, প্রথমে হচ্ছে আর্থিং
ওটা পরে আপনি আপনি কি করতে চান সেটা বলেন আপনারা আমরা কানেক্ট করতে চান কানেক্ট করা মানে কি আগে কি ডিসকানেক্ট ছিল তাই তো এখন যদি ডিসকানেক্ট থাকে তখন কি লোড আরসিএস কি অবস্থা ছিল কারণ কি ওই এক্সারসাইজটাকে ডিসকানেক্ট করা তাই তো তাহলে এখন কি করতে হবে এটা অফ করে দিতে হবে আগে আরসিএস কি করতে বলেন আরসিএস প্রথম কি বলেছি টু মেক কন্টাক্ট আরসিএসটা অন করতে হবে তারপর কি করতে হবে ক্লোজ আইসোলেটর অন করে দিতে হবে একটু বোঝার চেষ্টা করেন কোন স্যার আইসোলেটর কোর্স করতে স্যার আইসোলেটর আগে কানেকশন দিতে হবে অসুবিধা কি আরসিএস না করে দিতে আরসিএসটা কি দিতাম ওপেন আর্টস তাহলে স্যার আরসিএস যদি ওপেন রাখি স্যার আইসোলেটর যদি আমি তাহলে দেখুন স্যার ওই যে আরসিএস দিয়ে তো সেই গ্রাউন্ড হয়ে যাচ্ছে না সমস্যা স্যার আগে হচ্ছে আমাদের সমস্যা নাই সমস্যা নেই না স্যার কারণ ওটা ওপেনই আছে তাহলে তো লোড আসবে না স্যার রোল আসলো কিন্তু আইসোলেটর যখন লাগাচ্ছেন ও যখন কানেকশন দিবেন ওখানে স্পার্ক তৈরি করবে না যখন কানেকশন দিচ্ছেন আইসোলেটর ওখানে যখন ধরেন আপনি দিকে কারেন্ট যাচ্ছে না তো আইসোলেটরকে যখন আপনি কানেকশন দিচ্ছেন হাই ভোল্টেজের সাথে ওখানে কি হবে স্টার্ট করবে স্পার্ক করবে না ভোল্টেজ পাচ্ছে কারেন্ট যাচ্ছে না ঠিক আছে আপনি একটা জিনিস বুঝেন ভোল্টেজ পাওয়া মানে কিন্তু কারেন্ট যাওয়ার না ধরেন ব্যাটারি আপনি দুই প্রান্ত আছে তো দুইটার প্রান্ত যদি কারেক্ট করেন কারেন্ট পাবেন না ভোল্টেজ পাওয়ার জন্য কি দুইটার মধ্যে কারেন্ট করা প্রয়োজন তাই না তাহলে ধরেন আপনার সার্কিট ব্রেকার মনে করেন অফ আছে ওর মধ্যে ধরে আপনি আইসোলেটর লাগালে কারেন্ট যাবে না কিন্তু তো ভোল্টেজ পাচ্ছে ভোল্টেজ যদি পায় আইসোলেটরের মাঝখানে যে এয়ারটা আছে এয়ারটা ব্রেকডাউন করবে না অনেক ভোল্ট পর্যন্ত ভোল্টেজ পাচ্ছে তো এয়ারটা ব্রেকডাউন করে একটা স্পার্ক তৈরি করবে সেই স্পার্ক তৈরি করার মধ্যে কি আইসোলেটরের ব্যবস্থা আছে না না ব্যবস্থা কিন্তু নাই তাহলে প্রথম কন্টাক্ট করতে কি করা লাগে বলো তো প্রথম কথা হলো আমাদের আরসিএসটা কি ছিল ডিসচার্জের জন্য আমরা প্রথমে আগে পোস্ট করে রাখছিলাম তো সেটাকে আমাকে ওপেন করে দিতে হবে ওপেন করে দিতে হবে মানে আরসিএস এখন যদি আমি লোড লাগাই ফেলি তো যদি আরসিএস তে চলে যেতে পারতো এটাকে এনশিওর করতে হবে যে কোনো আমি এখন লোড লাগাই যে আরসিএস দিয়ে যেন আমার আর্থিং মানে আর্থে যেতে কোনো কারেন্ট চলে যেতে না পারে ফার্স্ট কাজ এটা করতে হবে দেন কোনটা হবে আইসোলেটর না সার্কিট ব্রেকার হ্যাঁ কেন কেন আমি সার্কিট অন করতে পারি আইসোলেটর লাগাই না না যখন আমরা আর্থিং কারেন্ট করছি তার আগে কিন্তু এটা নো লোড অবস্থায় আগে আমরা নিয়ে গেছি তারপরে আমরা যেটা ছিল এক্সট্রা ওটার জন্য আর্থিং লাগাইছি তো ওটা তো নো লোড অবস্থাতে আছে তো এখন যদি আমরা মানে আইসোলেটর আগে ইয়ে করে দিই তাহলে তো মানে সরি আইসোলেটর সার্কিট ব্রেকারটা যদি আগে অন করি তো স্যার ভিতরে কিছু থাকবে না যদি সার্কিট ব্রেকার যদি আগে অন করেন কি হবে যখনই আইসোলেটর কানেকশন দিচ্ছেন তখনই লোড কানেকশন লোড হয়ে যাচ্ছে মানে ড্রপ থেকে এটা হইতেছে মানে উপর হ্যাঁ অনেক বেশি হয়ে যাচ্ছে থাকবে না দেখেন কোনোভাবে যদি আপনি সার্কিট ব্রেকার আগে অন করতেন আইসোলেটর আগে তো ও তো আপনাকে লোডের সাথে কানেকশন দিয়ে দিচ্ছে চিন্তা করেন ধরেন আপনি সিকোয়েন্স ধরেন এটা আপনার আইসোলেটর জি এটা হলো সার্কিট ব্রেকার আর এটা হলো আপনি পাশাপাশি ধরলাম লোড যদি এইটাকে আপনি কানেকশন দেন তো যখনই এটা ক্লোজ করবেন লোড পাচ্ছে না লোডে কানেকশন পাচ্ছে না তাই না জি কিন্তু এর ফলে যে এখানে যে স্পার্কটা তৈরি হবে সেটা কি করতে পারবে আর একটা হাই কারেন্ট এই সার্কিট ব্রেকারের মধ্যে যাবে ওই অল্প সময়ের মধ্যে সার্কিট ব্রেকার তো করতে পারবে না সার্কিট ব্রেকার নষ্ট হয়ে লোড নিতে পারবে না স্যার পড়ে যাবে তাই না এমনকি স্যার লোড নষ্ট হতে পারে হ্যাঁ কারণ ওর তো রেটের যে ওর যে ক্যাপাসিটি ছিল তার থেকে অনেক বেশি কারেন্ট করতে হচ্ছে হ্যান্ডেল করতে হচ্ছে এই জন্য কি করতে হবে আগে সার্কিট ব্রেকার এটা অফ থাকে এটা অফ থাকবে স্যার এটা এখন যদি কোনো ধরেন আমার এটা close। লাইন এখন যদি আমি এটা লাগাই তো close করলে এটা লাগাইলে আমার কোনো স্পার্ক হচ্ছে না হচ্ছে না এটা লাগাইতে পারি দেন তারপর প্রশ্ন করতে পারি আচ্ছা সার্কিট ব্রেকার যদি যখন অন করি তাহলে এখানে স্পার্ক করতে পারবো কেন হবে বলে স্যার ওর ক্ষমতা আছে প্রোটেকশন সার্কিট ব্রেকার যখন ক্লোজ করি তো সার্কিট ব্রেকার এখানে আগুন করতে পারে না স্পার্ক করতে পারে না না স্পার্ক করবে ভিতরে স্পার্ক করে দিতে পারে কিনা সেটা বলে কিন্তু সার্কিট ব্রেকারের মধ্যে ব্যবস্থা আছে মানে এলিমেন্টগুলোর কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না মানে ও আগুনটা নিবারণ করার জন্য স্পার্ক নিবারণ করার জন্য ব্যবস্থা আছে যে আইসোলেট সেটা ছিল না না বুঝতে পেরেছি তাহলে কিন্তু যদি এটা ওপেন করে এইটাকে কানেকশন দিতাম
তাহলে এটা যদি স্পার্ক তৈরি হতো সেই স্পার্ককে হ্যান্ডেল করতে পারতাম না। কিন্তু সার্কিটটা ব্রেকারটা যদি পরে কানেকশন দেই এখানে যে স্পার্কটা তৈরি হবে আমার কথা স্পার্কটা কোথায় তৈরি করতে যাচ্ছি, এইখানে তৈরি করতে যাচ্ছি না এখানে তৈরি করতে যাচ্ছি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার যাতে সার্কিট ব্রেকার তৈরি হইলো কি হতে পারে হ্যাঁ নষ্ট না হতে পারে আর আইসোলেটর প্রশ্ন করতে হবে আইসোলেটেড সার্কিট নাই আমাদের নাই প্রোটেকশনের কোনো ইয়ে আর নিবানোর জন্য মিডিয়াম নাই বুঝতে পেরেছি। তাহলে প্রথম কি করতে বলেন তো আর সুইচ আমাদের কি অবস্থা ছিল প্রথমে যদি কানেকশন চাই ওপেন ছিল স্যার প্রথমে কি ছিল ক্লোজ অবস্থায় ছিল ওপেন করতে হবে। এটা ওপেন করে দিতে হবে যাতে লোড লাগাইলো কানেকশন দিক থেকে না চলে যায় না, না। পরে সেটা কি করতে হবে আইসোলেটর আইসোলেটর কানেকশন লাগাইতে কেন যারা সার্কিট আগে না পার্কিং অফ হ্যাঁ স্পার্কিং আউট করে Spark হইতে পারে। আর মূল কথা হলো কাজ করে লোড অবস্থায় জি আইসোলেটর আইসোলেটর কন্ডিশন কি লোড অবস্থায় Load কাজ করে। অবস্থায়। তাহলে তো যদি এটা কানেকশন যদি লোড ব্রেকার অবস্থায় অফ থাকলে স্যার আমি তো আইসোলেটর এদিকে তো কারেন্ট আসতো না, কোনো লোড নাই। যদি এটা অন থাকতো তাহলে তো লোড অবস্থায় হতো নো লাইট জি স্যার। কিন্তু আইসোলেটর তো লোড অবস্থায় করবে তাই না জি জি তাহলে এটাকে লোড বানাই তারপর তো করতে হচ্ছে না। এটা হলো নো লোড নো লোড জি তাই তো স্যার জি স্যার। দেন আইসোলেটর কাজ করবে তারপর কি ফাইনালি সার্কিট ব্রেকার তারপর আমি এবার যদি আমি একটা লাইটের ডিসকানেক্ট করতে চাই তাহলে উল্টা কেস কি হবে আইসোলেটর অফ করতে হবে তারপরে হইতেছে সরি আইসোলেটর অফ করতে হবে এটা তো বললাম লাইন কানেকশন দিব ব্রেক করার তার জন্য মধ্যে গ্রাউন্ড আছে না স্যার ক্লিয়ার স্যার যদি ডিসকানেক্ট করতে যাই তখন কি করতে হবে সার্কিট স্যার, আর আগে লোড লোড নোট আগে করতে হবে নোট করতে হবে নোট করতে হবে। তারপর সার্টিফিকেট অফ রাখতে হবে। দেখেন মূল কন্ডিশনে ঝামেলা ছিল আইসোলেটর না সার্কিট ব্রেকার এটা তো আচ্ছা একটা আমি বলি মূল ঝামেলা তো এটাই যে আইসোলেটর না সার্কিট ব্রেকার কোনটা কভার করতে হবে তাই না অফ করতে হবে সার্কিট ব্রেকার কেন স্যার ওটা হচ্ছে লোড অবস্থায় সার্কিট ব্রেকার হবে লোড অবস্থায় আইসোলেটর কাজ করা যাবে না তাহলে মানে লোড অবস্থায় আইসোলেটর হারিয়ে দেওয়া যাবে সোজা কথা এটাকে লোড বানাইতে হবে জি। কি করতে হবে এটাকে তাহলে অফ করতে অফ হবে করতে হবে এটাকে সার্টিফিকেট ওপেন করে দিতে হবে ওপেন করে দিতে হবে নো লোড হওয়ার পরে তারপরে আইসোলেটর অফ করতে হবে। আইসোলেটর যদি হয়ে গেল ডিসকানেক্ট হয়ে গেল জি স্যার। এবার হয়ে গেল কি এবার ওই যে বললাম যে Extra চার্জ charge থাকতে চার্জ থাকতে পারে চেষ্টা বের করার জন্য আর সুইচ আর ওই চার্জটা এর জন্য 8 সুইচ থেকে করতে হবে কানেকশনের জন্য যদি আমরা নতুন লাইন কানেকশন দিতে চাই তাহলে প্রথমে কি করতে হবে সার্কিট ব্রেকার ক্লোজ সরি সার্কিট ব্রেকার ওপেন ওপেন তারপরে কি আইসোলেটর Open. ওপেন আর সুইচ ক্লোজ আর যদি আমরা কোনো লোডকে ডিসকানেক্ট করতে চাই সার্কিট ব্রেকার না সার্কিট ব্রেকার অফ না আর সুইচ আর সুইচটা হচ্ছে ওপেন করে নিতে আর হবে সুইচ ওপেন তারপরে আইসোলেটর ক্লোজ সার্কিট ব্রেকার ক্লোজ বুঝতে পেরেছি দেখেন এবার দেখেন ঠিক আছে না ভেরি গুড এটা লাস্ট ক্লাসে পড়া হচ্ছে দেখেন ঠিক আছে কিনা জি স্যার জি স্যার। পরে কিন্তু এটা আসতে পারে মাথায় ফোন তুললে বলে চিন্তা ভাবনা করেন না যে আমি পেজ খেয়ে না না ক্লিয়ার ওকে দেন আমরা আস্তে আস্তে মেইন টপিকে যাবো আজকে মূলত ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ঠিক আছে আপনি মেজারমেন্ট কোর্স করেছেন জি স্যার। ওখানে সিটিপিটি করেছেন হ্যাঁ স্যার শিক্ষক করেছেন তার তো অবশ্যই ওখানে হচ্ছে আমরা দুইবার করছি একটা হচ্ছে এনার্জি কনভার্সনের সিটিপিটি তারপর হচ্ছে স্যার আমাদের কোনো সিটিপিটি করার কথা না কারণ আপনি করেছেন ওটা এখন আমরা তো নয় ছিল সিটিভি স্যার ট্রান্সফরমার ট্রান্সফর্মার ট্রান্সফর্মার করেছেন ওখানে ট্রান্সফর্মার আর সিটিপিটি একই জিনিস একই প্রিন্সিপালে কাজ করে তো ওটা তো আমরা আপনার হলো বড় আকারের ছিল। হ্যাঁ হ্যাঁ ওটা ডিস্ট্রিবিউশন করার জন্য এটা হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এটা হলো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার মেজারমেন্ট হ্যাঁ মেজারমেন্ট প্রসেস এটা লোরে এই হাইরেস থেকে টোটাল সে আচ্ছা। আমার কথা তাহলে আমরা কি বললাম যে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার যেটা কিনা আমাদের কি করে মেজারমেন্ট করে স্যার। মেজারমেন্ট তো আমরা সরাসরি আসলে ট্রান্সফর্মার দিয়ে করি না পার্টিস না ওর সাথে দেখেন সিটিপিটি দেখেন যদি ভোল্টেজ মাপতে চাই ভোল্টেজ মাপে কি ভোল্টমিটার ভোল্টেজ তাই তো এখন কথা হলো একটা আমি যদি অনেক 11 কেভি ভোল্টেজ মাপতে চাই আমাদের যে নরমাল যে ভোল্টমিটারগুলো আছে মাপতে হবে এটা সম্ভব না সম্ভব না তাহলে কি করতে হবে 11 কেভিটাকে আমি কনভার্ট করতে পারি কিসে তো পেটি ব্যবহার করতে হবে। 11 কেভি যদি আমি ধরেন 100 কেভিতে কনভার্ট করতে পারি 1000 কেভিতে কনভার্ট করতে পারি তাহলে কি হবে এটা মেজার করতে পারবে না ভোল্টমিটার কেভি না আমরা ভোল্টেজ না মানে 11 কেভিটাকে যদি কোনো ধরনের 50 কেভি 100 কেভি কনভার্ট করতে পারি তা ভোল্টমিটার মাপতে পারবে না সেটা বলে না কেন পারবে 50 ভোল্ট মাপতে হবে না কোথায় রাখতে হবে হ্যাঁ আমরা কেভি কে বলছে তাহলে ভুল বলছে
কেবিএল তো কেবি তো সরি ইভেন কেবি কে 50 ভোল্ট নিয়ে আসছে আপনার কি বলবেন আমাদের স্যার আপনার এটা তো 400 ভোল্ট পর্যন্ত আর ইভেন কেবি মধ্যে ভোল্টেজ নিয়ে আসবো কি হয়ে বলেন স্যার পিডিএম তো স্যার ভোল্ট ট্রান্সফার কি করে কারেন্ট বাড়ায় দেবে ভোল্টেজ কমবে ট্রান্সফার কি হয় স্টেপ বাই স্টেপ ডাউন করে না জি, ভোল্টেজ বাড়ায় কমে তাহলে এখানে ইভেন কেবি থেকে 500 ভোল্ট 50 ভোল্ট আনতে কি করে লাগছে ট্রান্সফার করতে লাগছে স্টেপ ডাউন স্টেপ ডাউন ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফার তাহলে এই যে তার মানে আগে প্রথম কি করছি আগে স্টেপ ডাউন করতেছি দেন কি করছি ভোল্টমিটার দিয়ে ওটা মাপতেছি এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করলাম এইটাই হলো আমাদের কি পিটি বুঝতে পারছি পটেনশিয়াল তাহলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হলো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার একা কাজ করে ওর সাথে আরেকটা কিছু থাকে তাহলে ভোল্টেজ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের কাজ হলো কি ভোল্টেজ কমাই দেওয়া আর সাথে আরেকটা কি লাগবে এই ভোল্টমিটার লাগবে আমার জন্য বুঝতে পারছি তাহলে দেখেন আমাদের কি করে বলুন তো ওয়াটমিটার এমিটার ভোল্টমিটার এগুলোর সাথে আসলে কাজ সাথে নিয়ে কাজ করে আর কি একা কাজ আসলে কাজ করে হ্যাঁ তাহলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আসলে কয় ধরনের দুই ধরনের কারেন্ট ট্রান্সফরমার পটেনশিয়াল ট্রান্সফরমার অথবা সংক্ষেপে সিটি অথবা সিটি তাহলে আমরা বলছি যদি একটা হাই এসি কারেন্ট মাপতে চাই তাহলে কি করতে হবে সিটি করতে হবে স্যার এই যে কারণ আমাদের একটা লাইনে অনেক বেশি কারেন্ট এটা কি আমি নরমাল যদি মাপতে পারবো না আমি যদি মাপতে পারবো কি করতে হবে এটাকে সিটি ব্যবহার করতে হবে স্যার সিটি ব্যবহার সিটি ব্যবহার করতে হবে মানে কারেন্ট লেভেলটা কমায় ফেলতে হবে কি জি স্যার ভোল্টেজ বাড়ায় দেবে স্টেপ নাকি জি স্যার কারেন্ট লেভেল কমায় ফেলতে হবে আমাকে হ্যাঁ কারেন্ট লেভেল কমায় ফেলা মানে কি ভোল্টেজ বাড়া দাও ভোল্টেজ লেভেল বাড়া বাড়ায় যাওয়া তাহলে কোন ভোল্টেজ কি করে আমাদের ভোল্টেজ লেভেল বাড়ায় দেয় স্টেপ আপ স্টেপ আপ Up. তাহলে কারেন্ট ট্রান্সফরমার কি ধরনের ট্রান্সফরমার স্টেপ আপ Step up. স্টেপ ট্রান্সফরমার নাকি জি স্যার আর যদি আমরা ভোল্টেজ মাপতে চাই হাই ভোল্টেজ থেকে মাপতে চাই তাহলে কি করতে হবে ভোল্টেজ থেকে ডাউন করে নিতে হবে ডাউন করে নিয়ে আসতে হবে ভোল্টেজ ডাউন করে নিয়ে এটাকে ডাউন করে কে স্টেপ ডাউন ট্রান্সফরমার তাহলে মূলত কারেন্ট ট্রান্সফরমার কি ধরনের ট্রান্সফরমার স্টেপ আপ স্টেপ আপ ট্রান্সফরমার আর পটেনশিয়াল ট্রান্সফরমার কি ধরনের ট্রান্সফরমার Step down. স্টেপ ডাউন ট্রান্সফরমার বুঝতে পেরেছি ওকে তাহলে কারেন্ট ট্রান্সফরমার কি একটু পড়েন দেখেন কি বলছে The transformer is produced in its secondary winding local, which is proportional to the halving in its primary winding. এগুলো পড়ার জন্য আমি মেইন জিনিসটা বলি কি বলছি তাহলে সিটি কি করে আমাদের সেকেন্ডারি সেটা কমায় দেয় ধরুন আমরা লাইনের অনেক বেশি কারেন্ট ছিল তাহলে এখন যদি লাইনটাতে আমি একটা সিটি লাগাই দিই সিটি কি সেকেন্ডারিতে কি হবে কারেন্ট লেভেল কমে যাবে এই ওই কারেন্টটা তো আমরা মাপতে পারবো নরমাল এমিটার দিয়ে কিন্তু এমিটার ভোল্টেজ এমিটার কারেন্টের আমরা যদি জানি আমরা উল্টা ক্যালকুলেশন করে বের করতে পারবো আসলে মেইন কারেন্টটা কত ছিল Yes, sir. আমরা যদি যেটা ট্রান্সফরমেশন রেশিও জানি ট্রান্সফরমেশন দিয়ে ভোল্টেজ জানতে পারবো না যে আমরা কম কারেন্ট নিব বেশি কারেন্ট নিব জানতে পারতেছি তাই তো ওকে আর তাহলে তো কারেন্ট ট্রান্সফার কিরকম হয় দুই ধরনের এরকম হয় উইন্ডো টাইপের হয় বার টাইপের হয় দেখেন কি বলছে কনস্ট্রাকশন সিটি কি বলছে বলেন তো Primary সিক্স কানেক্টর প্রাইমারিতে কি বলেন তো প্রাইমারিতে যে টার্মটা থাকে সেটার কি কত হয় একটা তো অধিক একের অধিক প্র্যাকটিস হুম হ্যাঁ এবং সেটা হয় ঠিক ওয়্যার কানেক্টে আর সেকেন্ডারি কি হয় প্রাইমারিতে ঠিক ওয়্যার কেন আর মোটা ওয়্যার কেন থাকে বেশি এমপিএস যাবে স্যার কারণ ও তো প্রাইমারিতে বেশি এম্পিয়ার পাচ্ছে তাই না ওটাকে তো ডাউন করে কমে নিয়ে আসছে তাই না তাহলে ওখানে আবার বেশি এম্পিয়ার কি লাগবে বেশি মোটা তার লাগবে তার বেশি লাগবে মোটা তার লাগবে এই কারণে প্রাইমারিতে ইউজ হয় ঠিক ওয়্যার কিন্তু আর সেকেন্ডারিতে কি হয় সেকেন্ডারি তো কম কারেন্ট হ্যান্ডেল করছে তাই না কমে নিয়ে আসছে এখানে কি থিন বা পাতলা মানে কম মানে ওটা কি বলা হয় মানে তুলনামূলক কম মোটা আর কম চিকন আর কি ইয়ে হয় আর কি তাই তো তাহলে এটা রেশিওটা কিরকম এরকম লেখা লাগবে দেখুন 11/5 বা 5 বাই মানে রেন্ট এরকম ভাবে দেওয়া থাকে এর মানে হলো এই যদি প্রাইমারিতে 1000 এম্পিয়ার কারেন্ট পায় সেকেন্ডারিতে কত করে দিবে সেটাকে 5 এম্পিয়ার মানে যদি এরকম লেখা থাকে যে 5 এম্পিয়ার পায় তাহলে কি হবে 1000 এটা দিয়ে বুঝবা যদি কোথাও থেকে 100/5 লেখা আমাদের সিটির মধ্যে তাহলে বুঝবো কি প্রাইমারিতে 100 এম্পিয়ার কারেন্ট পেলে সেকেন্ডারিতে সে 5 এম্পিয়ার কারেন্ট করবে বুঝতে পেরেছি ওকে আর এটা
কিরকম কানেকশন থাকে সিরিজ আকারে আলাদা সিরিজ স্যার সিরিজ কানেকশন থাকে যেহেতু আমাদের এটা কারেন্ট ট্রান্সফরমার কারেন্ট তো কারেন্ট এটা এমিটারের সাথে কানেকশন দিতে হবে তাহলে এটা সিরিজ কানেকশন থাকবে তো দেখেন কানেকশনটা কিরকম থাকে এটা লোড তাই না লোডের সাথে কি ধরনের কানেকশন আছে এটা সিরিজ কানেকশন আছে বুঝতে পেরেছি আর হয়তো মাল্টি রেশিও ট্রান্সপোর্ট সিটি যে আমরা তো বললাম যে রেশিওটা একটা ফিক্স থাকে বললাম না 400 দেখেন দেখা 405 তাই না মানে 400 এম্পিয়ার পেলে সেটা 5 এম্পিয়ার হতে পারে কিন্তু আমাদের এরকম ট্যাপিংও থাকতে পারে যেটা আমরা রেশিওটা কম বেশি করতে পারি 200 কম বেশি করতে পারি তাই না সেই অনুযায়ী আমরা কি করতে পারবো এটাকে কন্ট্রোল করতে পারবো ওকে তো এটা দেখে নিলেন আপনারা মাল্টি রেশিও যেটা লেখা আছে মেইন কথা এটাই আমরা ট্যাপিং চেঞ্জ করে কারেন্টের মানটা কমাতে পারি দেখেন এটা কি বলছে কারেন্ট ট্রান্সফরমার কিভাবে কাজ করে পড়েন If the current transformer has primary to secondary current ratio of 100:5, then it is step up the voltage this time. দেখেন voltage কে 100 থেকে 5 নিয়ে আসছে কারেন্টটা মানে 20 ভাগের 1 ভাগ করে দিচ্ছে কারেন্ট কারেন্ট যদি 20 ভাগের 1 ভাগ করে তো ভোল্টেজ কত গুণ করবে 20 দেখেন আলটিমেটলি পাওয়ার দুই পাশে সেম থাকে ট্রান্সফরমারের পাওয়ার সেম থাকে না দুই পাশে ভোল্টেজ যদি কমে যায় কারেন্ট বাড়বে কারেন্ট যদি কমে ভোল্টেজ বাড়বে তাই তো তাহলে এখানে সিটি কি করতেছে কারেন্টটাকে 20 ভাগের 1 ভাগ করে দিচ্ছে তো ভোল্টেজ কত করে দিবে 20 গুণ বাড়ে 20 গুণ বাড়ায় দিবে 20 গুণ হ্যাঁ ওকে তারপর কি বলছে If we know the current ratio and the reading of an AC emitter, the primary current will be calculated as দেখেন আলটিমেটলি এটা কি ছিল বলুন তো ধরুন 105 এটা মানে কি যদি প্রাইমারিতে 100 এম্পিয়ার কারেন্ট পায় সেকেন্ডারি 5 এম্পিয়ার উল্টা যদি বলতে এটা সেকেন্ডারি 5 এম্পিয়ার কারেন্ট পায় 100 করে তো আমি যদি বলি আমি যে এটা বললাম না এটা কি মূলত কানেকশন কিরকম ছিল বলুন তো সিরিজ ছিল না সিরিজ ছিল তো সিরিজ ছিল তো এটার সাথে আবার কি এটার সাথে অ্যামিটার কি সিরিজে কানেকশন আছে মানে ধরেন আমি বললাম এটা হলো আমাদের সিটি তাই তো এই পাশে আছে লোড emitter ধরলে কারেন্টটা এমিটারের ভিতর দিয়ে এটা কি অ্যামিটার এখানে অ্যামিটার নাকি জি স্যার আর এই সিটিটা কি করে আমাকে ধরেন 100/5 এই পাশে যদি 100 পায় সে কত করে দেয় 5 আর উল্লেখ দিব এখানে যদি 5 থাকে এই পাশে কত 100 কোনোভাবেই জানি অ্যামিটারে এখন 10 এম্পিয়ার মাপি ধরো এম্পিয়ার আমাকে রিডিং দিচ্ছে 10 এম্পিয়ার তার আমার কথা হলো এই সিরিজ আসলে কত ছিল 200 এম্পিয়ার মানে এই ব্যাপারে এটা বুঝেন এখানে 5 থেকে 100 হয়ে যায় এই পাশে তাই না এখন যদি অ্যামিটার আমাকে রিডিং দেয় 10 এম্পিয়ার তাহলে 200 হয়ে যাবে 200 বাই 200 কিভাবে যাবে 200 বাই 10 কিভাবে পেলেন এটাকে স্যার এইটাকে এটাতে গুণ দিছেন না দেখেন তো জি আপনি কি করছেন 5 হলে হয় দেখেন 5 হলে হয় 100 1 হলে কত 100/5 20 10 হলে কত 100 into 10 এরকম ভাবে তো এই পাশে যদি 5 এম্পিয়ার থাকে এই পাশে যদি 100 এম্পিয়ার এই পাশে যদি 1 এম্পিয়ার থাকে এই পাশে কত হয়ে যাবে 100/5 আর এখানে যদি এই পাশে যদি 10 এম্পিয়ার থাকে এই পাশে কি হবে এইভাবে আলটিমেটলি কি করেছেন বলেন তো 200 অ্যামিটার রিডিং আর কার সাথে গুণ দিয়েছেন সিটি রেশিওর সাথে গুণ দিয়েছেন না আলটিমেটলি দেখেন এই যে লিখছি সিটি রেশিও আর অ্যামিটার বুঝতে পেরেছেন এটা কেমন লিখছে জি স্যার জি স্যার হ্যাঁ জি আলটিমেটলি ওই হয়েছে অ্যামিটার রিডিং যেটা পেয়েছিলেন সেটাকে সিটি রেশিও গুণ দিতে আপনি রেজাল্ট পাচ্ছেন তাই না আর মুখে মুখে করলেও হচ্ছে এইভাবে করলেও হচ্ছে আর কারেন্ট ট্রান্সফরমার তাহলে কি করবে কারেন্ট আর্টিফিশিয়াল কন্ডিশন হলো কারেন্ট ট্রান্সফরমার সেকেন্ডারি কিন্তু কখনোই ওপেন রাখা যাবে জি স্যার অতিরিক্ত ভোল্টেজ থাকে এখানে। কারেন্ট ট্রান্সফার সেকেন্ডারি আছে না সেকেন্ডারিকে কখনোই আমরা ওপেন করতে পারবো না ধরেন আপনি মেজারমেন্ট নিচ্ছিলেন হুট করে আপনি কি করলেন যে সেকেন্ডারি ছিল এই সেটটাকে ওপেন করে ফেললেন ওর কানেকশনগুলো ওখান থেকে খুলে ফেললেন তা কিন্তু হবে সমস্যা আছে কি সমস্যা বলুন তো হাই ভোল্টেজ কেন হাই ভোল্টেজ স্যার আমরা কারেন্টকে কমাচ্ছি তার মানে ভোল্টেজ বেড়ে যাচ্ছে সেকেন্ডারি আলটিমেটলি দেখেন আপনারা তো ফ্লাক্সের একটা কথা বলেছিলেন যে সেক্ষেত্রে ট্রান্সফরমার ক্ষেত্রে ট্রান্সফরমার কিভাবে কাজ করে বলুন তো প্রাইমারিতে আমরা এসি সাপ্লাই দিই সেটাতে কি হয় একটা
ফ্লাক্স তৈরি হয়। সেই ফ্লাক্সটা কি করে কোরের মধ্যে দিয়ে যায়, কোরের মধ্যে দিয়ে কি হয় সেকেন্ডারিতে এটা ভোল্টেজ ইউজ করে, ইএমএফ ইউজ করে। এখন ওইটাতে আমরা ওই ট্রান্সফরমারটা যদি আমরা কোনো লোডের সাথে কানেকশন দিই তাহলে এটা কারেন্ট ফ্লো হবে, তাই তো? এখন আমি যদি আমরা নর্মালি বুঝাই আপনাকে, এরকম শুনতে না, ধরেন আপনি এখানে প্রাইমারিতে সাপ্লাই দিয়েছেন, ফ্লাক্স তৈরি হয়েছে, এই ফ্লাক্সটা কি করছে এখানে কাট করতেছে, সেকেন্ডারিতে কাট করতেছে, সেকেন্ডারি কি হচ্ছে একটা ভোল্টেজ ইউজ হচ্ছে। এখন যদি আমি এটাকে কানেকশন দিই তাহলে কি হবে? কারেন্ট হবে। এখন কথা হলো এখানে তো কয়েল আছে, সেকেন্ডারিতে কয়েল আছে, সেকেন্ডারিতে কয়েলের মধ্যে কারেন্ট হয়, এখানে কি হবে আবার? এখানে আবার একটা ফ্লাক্স তৈরি হবে, হয় কি না সেটা? অবশ্যই হবে। কারেন্ট না থাকলে কি ফ্লাক্স তৈরি হবে? না। তাহলে আমার কথা হলো প্রাইমারির সাথে প্রাইমারি যে ফ্লাক্সটা তৈরি হয়েছিল সেই কারণে এখানে এসে ভোল্টেজ উৎপন্ন হয়েছে। এই ভোল্টেজের কারণে আপনি কারেন্ট পেলাম শর্ট লোডের সাথে লাগানোর কারণে, এই কারণে আবার কি করছে আরেকটা ফ্লাক্স তৈরি করতেছে। এখন প্রথমে নতুন যে ফ্লাক্সটা তৈরি হলো, যে প্রথম যে প্রাইমারি যে ফ্লাক্সটা ছিল সেটা কি বাধা দিবে নাকি ওর সাথে অ্যাড হবে? এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে না, লেন্স বা মনে আপনারা পড়েন নাই, যাও এখানে যে ফ্লাক্সটা তৈরি হবে এই ফ্লাক্সটার বিপরীত দিকে হবে, এই ফ্লাক্সটাকে বাধা দিবে, বুঝতে পারছেন? পুরোপুরি যদি এই ফ্লাক্সটা না থাকে, এখানে নতুন ফ্লাক্সটা না থাকে, এই ফ্লাক্সটাকে কি বাধা দেওয়া আছে? নাই। যদি কারেন্ট থাকে এই ফ্লাক্সটাকে বাধা দিতে হবে। তাহলে এইখানে যত বেশি ফ্লাক্স এখানে তত বেশি ভোল্টেজ, তাই না? আর যদি এখান থেকে কিছু পরিমাণ বাধা দেয়, ধরেন এখানে ধরেন আমি 10টা ফ্লাক্স ধরলাম, 10টা ফ্লাক্স রয়েছে, কিন্তু এখান থেকে যদি 2টা ফ্লাক্স বাধা কমাই দিতে পারে তাহলে আলটিমেটলি কয়টা ফ্লাক্স কাজ করে? মোটামুটি 8টা। 8টার কারণে ভোল্টেজ একটা পাবো, যদি 2টা কাজ না করে 10টা ভোল্ট সেটি পাবো, 10টার জন্য যে ভোল্টেজ দরকার সেটি পাবো, তাই তো? এখন দেখেন যখন আপনার সিটি হিসেবে কাজ করতেছে, সিটিতে সেকেন্ডারিতে কি হয়? সেকেন্ডারিতে কয়েল আছে, এখন সেকেন্ডারিতে যদি কয়েল আপনার কি হয় কারেন্ট ফ্লো করে, ওখানে একটা ফ্লাক্স তৈরি হয়, ওর প্রাইমারি ফ্লাক্সটা কি বাধা দেয় যেটা বললাম একটু আগে, তাই তো? এখন কোনো কারণে যদি সেকেন্ডারি কয়েলের মধ্যে আমাদের কারেন্ট ফ্লো না হয়, ওখানে কি ফ্লাক্স তৈরি হবে না? ও কি মেইন ফ্লাক্সকে বাধা দিবে? মেইন ফ্লাক্স যদি বাধা না দেয় তাহলে মেইন অনেক বেশি ফ্লাক্স আমাদের আসলে বাধা পাচ্ছে না, বাধা না পেয়ে আসতেছে আমার কাছে, ও বেশি হাই ভোল্টেজ তৈরি করবে না, অনেক হাই ভোল্টেজ তৈরি করবে না। ফ্লাক্স যত বেশি আমাদের ভোল্টেজ তত বেশি না, বেশি না। দেখেন আপনি একটা সময় হলো এতক্ষণ কারেন্ট চলছিল, ওকে বাধা দিচ্ছিল, কিছু বাধা দিয়ে ওর মানটা কিছু কমাই দিচ্ছিল, ভোল্টেজ যেটা ইনক্রিজ হওয়ার কথা, বুঝতে পারছেন? কিন্তু এখন আমার সেকেন্ডারিতে কারেন্ট নাই, ওই ফ্লাক্সটাকে বাধা দেওয়ার কেউ নাই, এখন ভোল্টেজ কি বেশি পাবো না কম পাবো? তাহলে বেশি পাবো। মানে মূলত প্রাইমারি ফ্লাক্সের কারণে তো আমাদের ভোল্টেজ উৎপন্ন হয়, ওই ফ্লাক্সটা যদি কোনোভাবে কমাইতে পারি আমার এখানে এই সাইডে কম উৎপন্ন হবে, তাই তো? এই সাইডে তো বাধা দেওয়ার কেউ নাই, আছে কি? শিওর তো সবাই? তাহলে যদি আমার সেকেন্ডারিতে কারেন্ট না থাকে মানে অনেক বেশি হাই ভোল্টেজ তৈরি হবে না? অবশ্যই স্যার। হ্যাঁ, এই হাই ভোল্টেজ যদি হয় তাহলে আপনি একটা মানুষের যে এটা নিয়ে কাজ করবে তার জন্য এটা রিস্ক না? হ্যাঁ, বিপজ্জনক। ইভেন যে অনেক বেশি কি হবে? কোর লস হবে, অনেক বেশি ক্লাস, যত বেশি ক্লাস তত বেশি কোর লস উৎপন্ন হয়, অনেক বেশি হিট হবে, বুঝতে পেরেছি? কোর লস কেন হয়? কোর লস গুলো তো হয় ফ্লাক্সের কারণে, এই যে ফ্লাক্স পাস করে না কোরের মধ্যে দিয়ে, ওই কারণে কোর লসটা হয়। অতিরিক্ত মাত্রা যদি ফ্লাক্স পাস করে ওটার মধ্যে দিয়ে, ওখানে কোর লস অনেক বেশি হবে, অত্যধিক কোর লস হবে, এবং ওইটা কোর লস হওয়া মানে কি? এটা হিট তৈরি হবে ওখানে, একই সাথে হিট তৈরি হবে, এটা কি করবে বলেন তো? ওই ট্রান্সফরমারটা নষ্ট করবে, তাই তো? সিটিটা নষ্ট হবে, সাথে সাথে আপনার কি হবে? আপনার জন্য রিস্ক, যেটা নিয়ে কাজ করবে তার জন্য রিস্ক। কেন কি? অনেক বেশি হাই ভোল্টেজ তৈরি করতে সেকেন্ডারি, বুঝতে পেরেছি? হ্যাঁ, ফিজিক্যাল ড্যামেজ হয়ে যাবে যে কাজ করে। হ্যাঁ, যেটা বলছিলাম আপনার 11 কিমি লাইন, 11 কিমি লাইনের মধ্যে দিয়ে আপনার ধরেন 1 এম্পিয়ার কাজ করে ধরুন, তাহলে পাওয়ার কত? 11 কিলোওয়াট নাকি 11 কিলোওয়াট? 11 কিলোওয়াট। আর এই পাশে আপনার ধরেন আপনি 100 কিলো, সরি 100 ভোল্ট, মানে ধরেন 100 ভোল্ট, এখানে এই পাশে কারেন্ট বেশি ছিল নাকি কম ছিল? সেটা বললাম, কারেন্ট কম ছিল, ভোল্টেজ এখন বেশি, বুঝতেছেন? কারণ কারেন্ট যে করে 0 হয়, ভোল্টেজ বেশি, ভোল্টেজ অনেক বেশি,
বুঝছেন? ইনফিনিটি, মানে আপনি অনেক বেশি ভোল্টেজ আপনাকে কি করবে, যেটা কিনা যে এটা নিয়ে কাজ করবে তার জন্য রিস্কি। ইভেন সাথে সাথে আমাদের কোর লস অনেক বেশি বেড়ে যাবে, ইনফিনিটি নষ্ট হয়ে যাবে। তাহলে কেন বলতে বলেন তো, তাহলে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি কখনই কি করা যাবে না, ওপেন করা যাবে না, কোনোভাবে ওপেন করা যাবে না যখন অপারেট করতেছে, বুঝতে পারছেন? অবশ্যই কি সবসময় কি ক্লোজ অবস্থা রাখতে হবে। কিন্তু পরীক্ষা আসবে কেন বলেন, একটা কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি কেন সবসময় ক্লোজ থাকতে হবে বলেন? সেকেন্ডারি ওপেন হয়ে গেলে সেকেন্ডারি ওপেন হলে কি সমস্যা? কারেন্ট অফ হয়ে যাবে, ভোল্টেজ বেশি উৎপাদন হবে। সেকেন্ডারি যদি কারেন্ট অফ থাকে তাহলে ওকে যে মেইন ফ্লাক্সটাকে বাধা দেওয়ার কোনো ফ্লাক্স থাকতেছে না, তাই না? তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ উৎপন্ন হবে, যেটা এটা নিয়ে কাজ করবে তার জন্য হুমকি স্বরূপ। একই সাথে সাথে ফ্লাক্স বেড়ে যাওয়ার কারণে হিস্টেরিসিস মানে কোর লস বেশি হবে, অনেক বেশি হিট হবে, যেটা আসলে ট্রান্সফরমারটা নষ্ট করে দেবে। দুইটা কারণ বুঝতে পেরেছি। একে তো আমার যে কাজ করে তার জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত কি সিলিন্ডার নষ্ট হবে। এটা তো পরীক্ষা আসবে, কোশ্চেন কিন্তু ফার্স্ট বলে দিলাম। হ্যাঁ আচ্ছা, তারপর দেখি পিটি। হ্যাঁ পটেনশিয়াল কি হয়, পটেনশিয়াল ট্রান্সফরমার কি ভোল্টেজ কি করে, ভোল্টেজ কমাই দিবে। আগে সিটি করতে হবে, কারেন্ট কমাই দিত, এখন আমাদের পিটি কি করবে, ভোল্টেজ কমাই দিবে। এটা কি ধরনের কানেকশন হবে বলো তো? প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন না যদি ভোল্টেজ মাপতে পারবে না, তাই না? প্যারালাল কানেকশন কিন্তু ভোল্টেজ মাপতে হবে, তাহলে পিটি হবে আমাদের প্যারালাল কানেকশন। এখানে পড়াতে কি বলছেন? বলছে কি প্রাইমারি সাইড কি করবে, আপনি মাপতে যাচ্ছেন যেই লাইনে কারেন্ট মাপতে যাচ্ছেন সেই লাইনে কি থাকবে, প্যারালাল কানেকশন স্যার। তারপর আর সেকেন্ডারি সাইড কি থাকবে, ভোল্টমিটারের সাথে কানেক্টেড থাকবে প্যারালালি। ভোল্টমিটার রিডিং থেকে বলতে পারবো যে আমাদের প্রাইমারি কি পরিমাণ হাই ভোল্টেজ ছিল, তাই তো? সেটা বলতে পারবো। আর কি বলছে, নেভার শর্ট সার্কিট দ্য সেকেন্ডারি অফ অ্যান সার্কিট। এটা ইম্পর্টেন্ট কথা স্যার, নেভার শর্ট সার্কিট সেকেন্ডারি কোনোভাবে শর্ট সার্কিট করা যাবে না। পরের সিটিতে কি ছিল, শর্ট সার্কিট করবে, কখনো ওপেন সার্কিট করা যেত না। আর পিটিতে কি করা যাবে না, শর্ট করে কেন, কি শর্ট করে সমস্যা কি? শর্ট করে পুড়ে যাবে স্যার। শর্ট যদি করেন তাহলে কি হবে, আপনার এখানে ভোল্টেজ কমাই দিচ্ছিল না, তার মানে এখানে কারেন্ট লেভেল অনেক বাড়াই দিচ্ছে। কারেন্ট শর্ট সার্কিট করেন কি হবে, কারেন্ট অনেক বেশি কারেন্ট হবে, তাহলে যে কাজ করছে তার জন্য রিস্কি, সাথে সাথে হাই কারেন্ট ওটাকে হ্যান্ডেল করতে পারবে না। তাহলে বলেন আমাকে যে সিটি কি করা যাবে না কখনোই, শর্ট সার্কিট করবে, ওপেন সার্কিট করা যাবে না। আর পিটি কি করা যাবে না কখনো, শর্ট সার্কিট করা যাবে না। কিন্তু সেকেন্ডারি, কিন্তু এটা প্রাইমারি। সিটির সেকেন্ডারি কি করা যাবে না, ওপেন করা যাবে, ওপেন করা যাবে না। আর পিটি সেকেন্ডারি কি করা যাবে না, শর্ট করা যাবে না। কেন করা যাবে না কিন্তু পরীক্ষা আসবে, শিওর শিওর শিওর। কোশ্চেনটা আরো বলেন স্যার, কোশ্চেনটা কি বলছেন? বুঝলেন, বাংলাতে বললাম, ঠিক আছে? লাস্ট টপিক লাইটিং রেজিস্টার। তো লাইটিং রেজিস্টার কি জিনিস বলতো? যদি বজ্রপাত হয় সেটা Ground হয়ে যাচ্ছে। গ্রাউন্ড হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো এটা খুব বেশি ব্যাখ্যা করবো না। সার্জ ভোল্টেজ হ্যাঁ, এটার নরমাল প্রিন্সিপালটা হলো যদি সার্জ অনেক বেশি ভোল্টেজ আসে, ওটা কি এটার মাঝখানে রেজিস্ট্যান্স যেটা আছে এটা অনেক কমে যায়, তখন কি করতে পারে, সরাসরি গ্রাউন্ডে চলে যাবে। রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে কি, কারেন্ট অনেক বেশি কারেন্ট ফ্লো করতে দেয়, বুঝতে পেরেছি? যদি আপনার অনেক বেশি ভোল্টেজ আছে, সার্জ ভোল্টেজ আসে, হঠাৎ করে ভোল্টেজ আসে, এই মাঝখানে যে এলিমেন্ট আছে সেটা রেজিস্ট্যান্স কি হয়ে যায়, কমে যায়, তাহলে অন্য দিকে কারেন্ট অনেক বেশি ফ্লো করতে পারে, থান্ডারিংয়ের সময় যদি বলি। আর নরমাল কন্ডিশন কি হবে, রেজিস্ট্যান্সটা অনেক বেশি থাকে, তাহলে কি হবে, কারেন্ট ফ্লো করতে দিবে না। তাহলে যখন সার্জ ভোল্টেজ আসবে, সার্জ ভোল্টেজ মানে কি, থান্ডার মানে হঠাৎ করে অনেক ভোল্টেজ আসছে, চলে যাবে স্যার। এটাকে সার্জ ভোল্টেজ বলা হয় যদি বলি। যখন হঠাৎ করে অনেক ভোল্টেজ, এটা থান্ডারিং সময় হয়, তাই না? সার্জ ভোল্টেজ আসে তখন কি হয়, ওর মধ্যে রেজিস্ট্যান্সটা বেড়ে যায়, তখন কি হয়, রেজিস্ট্যান্স কমে যায়, তাহলে ওটার মধ্যে কারেন্ট ফ্লো করতে দেয় সহজেই।
আর যখন থার্ড ভোল্টেজ চলে যায় তখন কি হবে আবার নরমাল কন্ডিশনে সে রেজিস্ট্যান্সটা আবার বেড়ে যায় তার মানে সে তার মধ্যে কারেন্ট ফ্লো করতে দেয় না বুঝতে পেরেছি লাইটিং রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে নাকি জি স্যার বলেন কিভাবে কাজ করে লাইটিং রেজিস্ট্যান্স স্যার যখন পড়েন পড়েন সবাই পড়েন স্যার এখানে হাই ভোল্টেজ টার্মিনাল লাগে এটাতে তো কোনো সাপ্লাই দেওয়া লাগে না কোনটা এতে কোনো সাপ্লাই দেওয়া লাগে না এইটাতে হ্যাঁ না না বলছি যে এই এখানে একটা কানেকশন থাকে এটা তো আপনি সুইচে একটা লাগাবেন তাই না থান্ডারিং হলে ধরুন এখানে হাই ভোল্টেজ তো জেনারেট হবে এখানে থান্ডারিং হলে হাই ভোল্টেজ জেনারেট হবে না ওটার যে কারেন্টটা লাগবে ওটা কি গ্রাউন্ডিং করতে হবে সেটা কথা বুঝতে পেরেছি তাহলে তখন কি হবে এটা মাঝখানে যে রেজিস্ট্যান্সটা কাজ করবে সেটা কমে যাবে রেজিস্ট্যান্স কমে যাবে নাকি কারণ অনেক বেশি ফ্লো করতে পারতেছে হাই ভোল্টেজের কারণে যে কারেন্ট উৎপন্ন করতে সেটা সে ক্যারি করতে দিচ্ছে কিন্তু যখন থান্ডারিং থার্ড ভোল্টেজ থাকবে না তখন মাঝখানে রেজিস্টিভিটিটা অনেক বেশি হবে তাহলে তখন কি হবে কারেন্ট ফ্লো করতে দিবে না এটা পড়েন আমি কি লিখছি voltage should be enough to flash over insulation এত ভোল্টেজ উৎপন্ন হতে পারে যেটা ইনসুলেশনকে ব্রেকডাউন করে দিতে পারে ইনসুলেশন নষ্ট করে দিতে পারে তারপর কি তাহলে রেজিস্ট্যান্স প্রোভাইড হাই রেজিস্ট্যান্স এন্ড লোড টু গ্রাউন্ড ভোল্টেজ বা এটা কি এলজি ভোল্টেজ বলতে কি হয়েছে লোড টু গ্রাউন্ড ভোল্টেজ সম্পর্ক এরকম হচ্ছে মানে নরমাল কন্ডিশন কি চার্জার রেজিস্ট্যান্স কি করে বলেন তো নরমাল কন্ডিশন বেশি থাকে তখন নরমাল কারেন্ট ফ্লো করতে দেয় না নরমাল কন্ডিশন রেজিস্ট্যান্স কমবে মানে যখন নরমাল কন্ডিশন উৎপাদন করতে কোনো সমস্যা নেই আমার লাইনের মধ্যে কারেন্ট যাচ্ছে ওই অবস্থায় যদি ওই মানে গ্রাউন্ডে নিয়ে যায় সব কারেন্ট তাহলে কি হবে লোডে যাচ্ছে না কি হবে সব কারেন্ট গ্রাউন্ডে চলে যাচ্ছে তো এটা তখনই অপারেট করবে যখন হঠাৎ করে অনেক কারেন্ট আসে চার্জ ভোল্টেজ সেটা তখন কি ঠান্ডা রেজিস্ট্যান্স আসতে পারে তাই তো তারপরটা কি বলতে হবে চার্জ রেজিস্ট্যান্স প্রোভাইড লো রেজিস্ট্যান্স এন্ড চার্জ ভোল্টেজ যখন চার্জ ভোল্টেজ আসবে হঠাৎ করে ভোল্টেজ যখন কম বেশি হবে ধরো নরমাল ধরো একটু লাইন চলতেছে আমাদের কত বলছে 11 কিলো চলছে ধরলাম অনেক হাই ভোল্টেজ 11 কিলো চলছে কিন্তু থান্ডারিং হবে কয়েক মিলিয়ন ভোল্টেজ কয়েক লক্ষ হ্যাঁ ভোল্টেজ উৎপন্ন হবে ড্রাস্টিক চেঞ্জ আসলো 11 কিলো থেকে কতটুকু ভোল্টেজ ওই অবস্থায় কি করবে ওই অবস্থায় ওর রেজিস্ট্যান্সটা কমে যাবে ওই ভোল্টেজ কারণে কারেন্টটা হচ্ছিল কারেন্টটা ফ্লো করতে দিবে নরমাল অবস্থায় যখন 11 কিলো ফ্লো করতে ধরে তখন সে আসলে হাই রেজিস্ট্যান্স হবে তখন আর কারেন্ট ফ্লো করতে দিবে বুঝতে পেরেছি আর কন্ডাকশন টাইম ইজ টু শর্ট ফর ব্রেকার্স টু রিঅ্যাক্ট বুঝতে পেরেছি খুব কম সময়ে কাজ করে একদম কম মানে আমরা যদি নরমাল সার্কিট ব্রেকারও ইউজ করতাম এই সম্ভব ছিল না স্যার কারণ হলো মানে অনেক কম সময় পুরো তো যাবেই তো এন্ড অফ যে টাইমটা যে ঘটনাটা ঘটে সার্কিট ব্রেকার অপারেট করার জন্য মানে এনাফ টাইম না বুঝতে পারছি কোনো হ্যান্ডেল করতেও পারতাম না কোনোভাবে টাইম পাইতো না ওটার জন্য মানে এটা তো খুব ড্রাস্টিক চেঞ্জ বুঝতে পেরেছি তো এই তো ছিল আজকের টপিক তো আজকে বেশি আমরা পড়তে পারিনি কারণ আমার প্রিভিয়াস ক্লাসটা রিভিউ করতে হয়েছে আপনাকে যে অনেক হয়তো আসেননি তার জন্য তো এইটুকু থাকুন সমস্যা আমরা নেক্সট ক্লাসে আমরা পরে শুরু করবো ঠিক আছে ওকে ঠিক আছে আপনি তাহলে ভিডিওটা অফ করে দিতে পারবেন